সম্পূর্ণ বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকের একটি বই। তুমি যদি বাংলা ভাষায় স্ট্যাটিক জিকের কোনো বই খুঁজে থাকো তো অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। এই বইটি আমরা মূলত যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটি আমরা পারচেস করতে পারবো। বিশেষত WBCS, রেল, ICDS, PSC, পঞ্চায়েত, টেকনিশিয়ান, SSC, পুলিশ এই সমস্ত পরীক্ষার জন্য কেনা যেতে পারে বইটি। তার সাথে সাথে বইটিতে আমরা 3000+ MCQ বইটিতে পাবো এবং তার সাথে সাথে 25টি আমরা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাচ্ছি। বইটির সম্পাদনায় রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল এবং বর্তমান এডিশন চলছে, এটি হচ্ছে 4th। বইটি মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির থিকনেস আগের এডিশনের থেকে কিন্তু অনেকটাই প্রায় মোটা করা হয়েছে, তাহলে কন্টেন্ট কিন্তু অনেকটাই থাকছে। বিস্তারিত আমি আলোচনা করছি একটু পরেই। বইটির যে বিষয়বস্তু প্রায় অনেকটাই কিন্তু পরিবর্তন এসেছে, আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। নমস্কার তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে। দেখো, আজ কথা বলবো স্ট্যাটিক জিকে বাংলা ভাষায় লিখিত। তার সাথে সাথে এই বইটিতে 3000+ MCQ পাচ্ছি, 25টি আমরা সেট পাচ্ছি প্র্যাকটিস সেট। যে কোনো পরীক্ষার জন্য বইটি পারচেস করা যেতে পারে। WBCS প্রিলিমস বা মেন্সের বলো, রেলওয়ে, NTPC, RPF, গ্রুপ ডি বা ALP এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমরা পারচেস করতে পারো। কার্তিক চন্দ্র মণ্ডল সম্পাদনা রয়েছে এবং বইটিতে 4th এডিশন বর্তমান চলছে। এবং এই বইটির যে মূল বৈশিষ্ট্য যেটা রয়েছে, বৈশিষ্ট্যটা যদি আমরা প্রথমেই লক্ষ্য রাখি তাহলে দেখব যে বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকে বইটিতে মোট 51টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। প্রতিটি অধ্যায়ের বিষয়গুলি ব্যাখ্যা, ওয়ান-লাইনার, চার্ট, ছক সহ তুলে ধরা হয়েছে। অধ্যায়ের বিভিন্ন বিষয় ব্যাখ্যার সময় ছবি, ডায়াগ্রাম, মানচিত্র প্রভৃতি ব্যবহার করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলি বা মেমোরি লেন এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিটি বিষয়ের যথাসাধ্য আপ-টু-ডেট তথ্য দেওয়া হয়েছে। প্রতিটি অধ্যায়ের যে সমস্ত বিষয়গুলি থেকে বিগত বছরে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে সেই সব প্রশ্নগুলো কিন্তু সাল উল্লেখ করা হয়েছে। পরিশেষে পরীক্ষার উপযোগী 25টি প্র্যাকটিস সেট বইটিতে সংযুক্ত হয়েছে। বইটির MRPর কথা যদি বলি, MRP রয়েছে 495 টাকা। তো এর উপরে তো ভালো একটা ডিসকাউন্ট পাবে অনলাইনে। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। বা যদি মনে হয়, আমি যে দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টে পেয়ে যাবে 25 থেকে 30%। তো সেই দোকানের নাম্বারটিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। এখানে আরও একটি বিষয় আমি উল্লেখ করব, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে মূলত তোমরা বিভিন্ন ধরনের সরকারি চাকরির বইয়ের রিভিউ দেখতে পারো এবং তার সাথে সাথে বিভিন্ন আপকামিং বা যে সমস্ত নোটিশ বেরিয়ে থাকে সেই সমস্ত নোটিশ নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি। তো অবশ্যই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিও। বা তোমাদের যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রেও ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিংক দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। বইটির যে থিকনেসটা দেখবে অনেকটাই কিন্তু আগের এডিশনের থেকে কিন্তু মোটা করা হয়েছে এবং দামেরও কিছু কিন্তু পার্থক্য রয়েছে। এখন বর্তমান দাম চলছে 495 টাকা। আগের যে এডিশনটা ছিল তো সেক্ষেত্রে কিছু কম ছিল। এবং প্রথমেই যেটা হচ্ছে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু বইটির ভালো রয়েছে। তো মোটা যেহেতু রয়েছে বইটি, তো ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে 4th সংস্করণ 2025। তো এখন চলে এসছি সূচিপত্রতে দেখো যে ভারতের জাতীয় পরিচয় থেকে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, জাতীয় পঞ্জিকা, জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় ফুল, জাতীয় বৃক্ষ এই সমস্ত সাব টপিক রয়েছে এবং মেন টপিক হচ্ছে ভারতের জাতীয় পরিচয়। জাতীয় পরিচয় থেকে এই সমস্ত বিষয় আমরা জানতে পারবো। পরের অধ্যায়ের কথা যদি বলি, সেটা হচ্ছে স্বাধীনোত্তর ভারত। স্বাধীনোত্তর ভারতের থেকে কি কি জানা যেতে পারে? প্রথমত, স্বাধীনোত্তর ভারতের সাধারণ নির্বাচন, দেশীয় রাজ্যের একীকরণ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, জওহরলাল নেহেরুর সময়কাল, লাল বাহাদুর শাস্ত্রীর সময়কাল, ইন্দিরা গান্ধীর সময়কাল, সিমলা চুক্তি, জরুরি অবস্থা, জয়প্রকাশ, JP আন্দোলন,
এই সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। পরে তৃতীয় অধ্যায়ের কথা যদি বলি, যে ভারতের প্রতিবেশী দেশসমূহ থেকে প্রত্যেকটি দেশ সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা পারব, যেমন চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তো এই সমস্ত কিন্তু রয়েছে প্রত্যেকটি দেশ সম্বন্ধেই। তার সাথে সাথে ভারতের প্রতিবেশী দেশ সম্বন্ধ যেহেতু জানলাম, তারপরে রয়েছে ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। তো প্রত্যেকটি আমরা রাজ্য সম্পর্কে জানতে পারবো, প্রত্যেকটি রাজ্যেরই কিন্তু এখানে বিস্তারিত আলোচনা থাকছে বইটিতে, আমি দেখাচ্ছি একটু পরে তোমাদের। তারপরে রয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার 1946, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা 1947, ভারতের প্রধানমন্ত্রীদের তালিকা, ভারতের উপপ্রধানমন্ত্রীদের তালিকা। তারপরে দেখো ভারতের বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট। আমরা যে সমস্ত অধ্যায়গুলো দেখছি তার শেষে কিন্তু এই যে তোমার এমসিকিউগুলো কিন্তু দেখতে পাবো। যেমন যে অধ্যায় নিয়ে পড়বো, যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সেই অধ্যায় থেকে বিগত বছরে কোন কোন পরীক্ষায় এসেছিল সেই প্রশ্নটা, সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাও কিন্তু আমরা দেখতে পাবো, সাল হিসাবেও কিন্তু দেওয়া আছে। ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম, যেমন ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম, ভারতের উচ্চতম, ভারতের ক্ষুদ্রতম। তারপরে রয়েছে তোমার এমসিকিউ, ভারতের বন্যপ্রাণী, ভারতের জনগণনা, ভারতের জনজাতি, ভারতের বিখ্যাত গুহাসমূহ, ভারতের স্তূপসমূহ, ভারতের বিখ্যাত স্মৃতিসমূহ, ভারতের বিখ্যাত দুর্গসমূহ, ভারতের শক্তি সম্পদ, কৃষি বিপ্লব, বিখ্যাত পুরুষ, বিখ্যাত মহিলা, প্রথম যেটা রয়েছে ভারতীয় অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা, বিভিন্ন সরকারি প্রকল্পগুলো রয়েছে বইটিতে, ভারতের কলা এবং সংস্কৃতি, ভারতীয় চিত্রকলা, গ্রন্থ এবং লেখক, পশ্চিমবঙ্গের আদিবাসী কলা এবং সংস্কৃতি, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম এবং উচ্চতম, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, সৌরজগৎ সম্পর্কে, সৌরজগতের সংজ্ঞা, সূর্য সম্পর্কিত বিভিন্ন তথ্য যেটা রয়েছে, সৌরজগতের বিভিন্ন গ্রহ সম্বন্ধে জানা যাবে, তার মধ্যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, বামন গ্রহ, প্লুটো, সেরেস, ম্যাকম্যাক, প্রত্যেকটি কিন্তু এখানে আমরা সূচিপত্রতে পাচ্ছি। তারপরে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী এবং মুদ্রা সম্বন্ধে, পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম এবং ক্ষুদ্রতম, পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, গুরুত্বপূর্ণ সমুদ্র সৈকত, মহাসাগর, আন্তর্জাতিক সংগঠন, বিভিন্ন দেশের গোয়েন্দা বা ধাপসমূহ, বিশ্বে ভারতের র্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ সূচকসমূহ, উল্লেখযোগ্য দিবস, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহরসমূহ, অধ্যয়নবিদ্যা, আবিষ্কার এবং আবিষ্কারক, খেলাধুলা। তারপরে রয়েছে পুরস্কার, বিবিধ, এবং তারপরে শেষে আমরা 25টা প্র্যাকটিস সেট পাচ্ছি। প্রথম কয়েকটা যে পেজ রয়েছে এটি কালারফুল রয়েছে এবং শেষে যদি লক্ষ্য করি সেটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমরা পাবে বইটিতে। তো প্রথম যেটা অধ্যায় রয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী। সাম্প্রতিক ঘটনাবলীর যেটা হচ্ছে মহাপ্রয়াণ যারা হয়েছেন তাদের সম্বন্ধে আলোচনা রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মদন মোহন সিং সম্পর্কে আলোচনা রয়েছে, যেমন তার জন্ম কত সালে হয়েছিল, তার পিতার নাম কী ছিল, শিক্ষা জীবন তার সম্বন্ধে রয়েছে, রাজনৈতিক সফর, তিনি রাজনৈতিক জীবনে কী কী করেছিলেন, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যেটা ছিলেন সেই পদ সম্বন্ধে, প্রধানমন্ত্রী হিসাবে সাফল্য, তারপরে রয়েছে পুরস্কার, এটা গেল মদন মোহন সিং। তারপরে রয়েছে তোমার শ্যাম বেনেগাল সম্বন্ধে, তারপরে থাকছে রতন টাটা, তারপরে রয়েছে ওস্তাদ জাকির হোসেন সম্বন্ধে, তারপর যে অধ্যায়টা এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আগামী দিনে যে সমস্ত পরীক্ষা হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা থেকে কিছু না কিছু প্রশ্ন পেয়ে যাবে। যেমন হচ্ছে কেন্দ্রীয় বাজেট 25-26-এর যেটা আমাদের নতুন যেটা বাজেট পেশ হলো সেই বাজেট সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং যেটি ইম্পর্টেন্ট বা তোমাদের নোট বা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার এই বক্স আকারে বা আলাদা করে মেমোরি লাইন বলে, যেটি আমি বৈশিষ্ট্যতে উল্লেখ করেছিলাম, সেই মেমোরি লাইন বলে কিন্তু এখানে তোমরা অতিরিক্ত কিছু প্রশ্ন দেখতে পাবে।
সাম্প্রতিক নিয়োগ, এটি তোমার বেশ ছকের আকারে কিন্তু দেওয়া রয়েছে। পোস্ট পার্সন, যে কে কোন পদে রয়েছে সেটারই একটা তালিকা। তারপরে দেখো যে সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে প্রথমেই আমরা যেটা জানতে পারি বা যেটা হচ্ছে এখন চলছে সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা নিয়ে আমাদের অনেকেরই অজানা ছিল, তো এখন অনেকেই আমরা জানতে পারছি। তো সেটাই হচ্ছে মহাকুম্ভ মেলা। যেমন দেখো এখানে লেখা রয়েছে, বিশ্ব তথা ভারতের বৃহত্তম ধর্মীয় সমাবেশ হচ্ছে মহাকুম্ভ মেলা। 2025 সালে এই মেলা প্রয়াগরাজে অনুষ্ঠিত হয়েছিল। ভাগীরথী সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় সংস্কারের একত্রিত সংস্করণ হলো মহাকুম্ভ মেলা। হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী ভারতের হরিদ্বারে, গঙ্গার তীরে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর তীরে এবং নাসিতে গোদাবরী এবং প্রয়াগরাজে গঙ্গা যমুনা পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমে প্রতি 4 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়। কুম্ভ শব্দের অর্থ হচ্ছে পাত্র। কুম্ভ মেলার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কল্পবাস। কুম্ভ মেলা সম্পর্কিত তথ্য, যেখানে ওয়ান লাইনারে কিছু দেখতে পাবো। যেমন দেখতে পাচ্ছি যে 2025 সালের 13ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই পবিত্র মেলাটা অনুষ্ঠিত হয়েছিল। 12টি পূর্ণকুম্ভ মিলে একটি মহাকুম্ভ হয় এবং প্রতি 144 বছর শুধুমাত্র প্রয়াগরাজে এটি অনুষ্ঠিত হয়। আর হচ্ছে পূর্ণকুম্ভ মেলা প্রতি 12 বছর পর অনুষ্ঠিত হয় এবং পর্যায়ক্রমিকভাবে ভারতের 4টি ধর্মীয় স্থানের একটি এই মেলার আয়োজন করা হয়। অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর কিন্তু এটি হরিদ্বার, প্রয়াগরাজ শহরের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। তারপরের যে ছকটা রয়েছে সেটা হচ্ছে উৎসব। উৎসবের নাম এবং এটা হচ্ছে স্থান, কোন উৎসব কোথায় হয়ে থাকে সেটিরই একটা তোমার চার্ট কিন্তু রয়েছে। এবং হচ্ছে তারপরে যেটা রয়েছে বুক অ্যান্ড অথার্স। পরের যেটা হচ্ছে টপিক রয়েছে, প্রথম অধ্যায় বলা চলে, সেটা হচ্ছে ভারতের জাতীয় পরিচয়। তো আমি যেটি বলেছিলাম, প্রথমের কিছু পেজ আমরা কালারফুল পাচ্ছি, তারপরে থাকছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো দেখো এটা হচ্ছে ভারতের জাতীয় পরিচয় থেকে। যেমন জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা 1947 সালের 22শে জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। ওই বছরে 14ই আগস্ট মধ্যরাত্রির অধিবেশনে স্বাধীন ভারতবাসীর উদ্দেশ্যে সংসদ ভবনে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পটভূমি, জাতীয় পতাকার রঙের তাৎপর্য যেটা রয়েছে, গেরুয়া, সাদা, সবুজ, অশোক চক্র, এই সমস্ত তাৎপর্যগুলো রয়েছে। জাতীয় পতাকার রূপকার, ফ্ল্যাগ কোড, জাতীয় প্রতীক, জাতীয় স্তোত কি, রচয়িতা, জাতীয় সঙ্গীত আমাদের কি, গৃহীত হয়েছিল সেটি কবে, জাতীয় পঞ্জিকা। দ্বিতীয় অধ্যায় দেখো যে স্বাধীনোত্তর ভারতের সাধারণ নির্বাচন, দেশীয় রাজ্যের একত্রীকরণ, লাল বাহাদুর শাস্ত্রী 1964 থেকে 1966 পর্যন্ত যেটি ছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে। এবং তারপরে আমি কিছু এমসিকিউ তোমাদের দেখাচ্ছি। এমসিকিউ দেখানোর আগে যেটি হচ্ছে, দেখো যে ভারতের প্রতিবেশী দেশসমূহ, যে আমাদের প্রত্যেকটি দেশ সম্বন্ধে কিন্তু এই বইটিতে জানতে পারছি আলাদা আলাদাভাবে। যেমন বাংলাদেশ সম্বন্ধে যদি দেখি, যে ভারতের 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা স্পর্শ করেছে, এই যে লাইনটা রয়েছে বা এই প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল। এটি একবার নয়, এটি কিন্তু 2-3 বার কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো এখানে কিন্তু সালগুলো উল্লেখ করা আছে। তো এমন লাইন বাই লাইন যে পরীক্ষাগুলো হয়েছিল, যে পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল সেটি কিন্তু আমরা দেখতে পাবো। যেমন ফুড এসআই 2022-এ যেটা হয়েছিল সেটারও আমরা দেখতে পাচ্ছি এখানে। এসএসসি সিজিএল, যেমন মায়ানমারের এই ভাষা, মায়ানমারের যে ভাষা কি সেটা হচ্ছে এসএসসি সিজিএলে 9/8/2021 কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখো আফগানিস্তান, এবং এই অধ্যায়টা শেষ হলো। এবং অধ্যায় থেকে কি কি প্রশ্ন বিগত বছরে এসেছিল এবং কত সালে এসেছিল সেটি কিন্তু এখানে দেখতে পাবো। যেমন দেখো যে ভারতের
কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা ছিল মান্দারিন? এটি এখানে দেখো এসএসসি এমটিএস 2023-এর কিন্তু প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার যদি আমি বলি তো অ্যান্সারগুলো এখানেই রয়েছে, একটু বোল্ড আকারে কিন্তু তোমরা এটা দেখতে পাবে। তো অনেকেই বা অনেক কিন্তু স্ট্র্যাটেজিকের বই অলরেডি বাংলা ভাষায় বেরিয়েছে, তার মধ্যে এই 4th এডিশনের যে বইটি বেরিয়েছে এটা কিন্তু অন্যান্য পাবলিশের থেকে এটা একটু কিন্তু ইউনিক করা হয়েছে, যেমন যে অধ্যায় থেকে কোন কোন পরীক্ষা এসেছিল, তো এটি কিন্তু দেওয়ার ফলে কিন্তু অনেকটাই তোমাদের উপকারী হবে। 2 নম্বর প্রশ্ন দেখো যে পবিত্র পর্বত কৈলাস ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? এটি এসএসসি এমটিএস 2023-এ আসা প্রশ্ন। আফগানিস্তানের সরকারি ভাষা কোনটি? এসএসসি এমটিএস 2023-এ আসা প্রশ্ন। ভারতের কোন প্রতিবেশী দেশের সরকারি ভাষা? দ্বিবেদী। এসএসসি এমটিএস 2023-এ আসা প্রশ্ন। ভারতের কোন প্রতিবেশী দেশটির আয়তন ক্ষুদ্রতম? এসএসসি 2012-তে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ভারতের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পরের যে অধ্যায়টা রয়েছে, এবং দেখো এখানে কিন্তু ম্যাপেরও আমরা ব্যবহারগুলো দেখতে পাচ্ছি। এবং সবথেকে যেটা ইউনিক এই বইটিতে যেটি গুরুত্বপূর্ণ বলা চলে সেটা হচ্ছে এই যে তোমার মেমোরি লাইন, এখানে দেখতে পাচ্ছ মেমোরি লাইন, এখানেও দেখো মেমোরি লাইন। তো এরকম কিন্তু নোট করার ক্ষেত্রে তোমাদের হেল্প হতে পারে। পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড প্রত্যেকটি রাজ্য সম্বন্ধেই কিন্তু দেওয়া আছে। পাঞ্জাব, গুজরাট, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ত্রিপুরা। এবং এই অধ্যায়টা যে শেষ হলো, এবং এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন এসেছিল বিগত বছরে, যেটি আমি প্রথমেই উল্লেখ করেছি। তো এটি দেখো যে নিম্নের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জেলা লক্ষ্য করা যায়? এটি WBCS মেন্স 2023-এ আসা কিন্তু প্রশ্ন। এটির উত্তর হবে কি? উত্তরপ্রদেশ। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? এটি দক্ষিণ আন্দামানে কিন্তু অবস্থিত। কখন মাদ্রাস রাজ্যটিকে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়? 14 জানুয়ারি 1969 সালে। এটি যেমন WBCS প্রিলিমস 2002, 2005, 2010-এ, 2005-এ, 2007, 2020 সালের কিন্তু প্রশ্নগুলো টোটাল আপডেট কিন্তু বইটিতে রয়েছে। তারপরে দেখো কেন্দ্রীয় সরকার রয়েছে, এবং কেন্দ্রীয় সরকারের যে নতুন যে মন্ত্রিসভা গঠন হলো সেই মন্ত্রিসভা সম্বন্ধে একটি কিন্তু ছক আকারে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপরে যে ভারতের বিচার ব্যবস্থাটাকে আমাদের একটি ছক বা চার্ট আকারে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, যে বিচার ব্যবস্থাকে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে আবার দুটো ভাগে ভাগ করেছে, জেলা আদালতকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রেসিডেন্সি কোর্টকে আবার দুটো ভাগে ভাগ করেছে। সুপ্রিম কোর্ট সম্বন্ধে রয়েছে, এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী কি কি রয়েছে সেটারও কিন্তু এখানে ডেসক্রিপটিভ প্যাটার্নে লেখা রয়েছে। যেমন সুপ্রিম কোর্ট নিয়ে যদি বলি, যেমন ভারতের বিচার ব্যবস্থার ধরন হলো স্বাধীন, নিরপেক্ষ এবং যুক্তরাষ্ট্রীয়, যার শীর্ষে স্থান রয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানের 124 নম্বর থেকে 147 নম্বরের মধ্যে সর্বোচ্চ আদালতের বিবরণ রয়েছে। এটি গেল সুপ্রিম কোর্ট সম্বন্ধে। তারপর দেখো যে ক্ষমতা এবং কার্যাবলী, ভারতীয় সংবিধানের 131 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের মূল এলাকা সম্পর্কে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের উল্লেখযোগ্য রায়দান, যে কি কি রায়দান রয়েছে, যেমন A.K. গোপাল বনাম মাদ্রাস রাজ্য মামলা 1950 সালে, প্রধান বিচারপতি জাস্টিস হরিলাল কানিয়া সিদ্ধান্ত তিনি কি নিয়েছিলেন সেটারই কিন্তু একটা লেখা রয়েছে। ভারতের গবেষণাগার, ভারতের জিআই ট্যাগ, নতুন যে সমস্ত জিআই ট্যাগ পেয়েছে এবং সেই নতুন জিআই ট্যাগগুলোও কিন্তু এই বইটিতে আপডেট করা হয়েছে। ভারতে অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ। তো টোটাল আমাদের যে সমস্ত মসজিদ বা মন্দির রয়েছে সবগুলোরই ছবি আকারে কিন্তু আমরা এখানে পড়তে পারছি। ভারতের জনজাতি, দেখো প্রচুর কিন্তু এখানে ছবিরও কিন্তু উল্লেখ রয়েছে। ভারতের বন্যপ্রাণী, গন্ডার সংরক্ষণ কেন্দ্র, লেগুর সংরক্ষণ কেন্দ্র, তুষার চিতা সংরক্ষণ কেন্দ্র।
ভারতের শক্তি সম্পদ, প্রচলিত শক্তি সম্পদ কয়লা। যেমন দেশের বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত শক্তি 70% আসে কয়লা থেকে। কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড কিন্তু বলা হয়। কয়লা হলো একটি জীবাশ্ম জ্বালানি। এটি আরআরবি এনটিপিসি 5/4/2021 সালে এই প্রশ্নটা এসেছিল। খনিজ তেল বা পেট্রোলিয়াম থেকে পাললিক শিলার মধ্যে খনিজ তেল সঞ্চিত থাকে। অপরিশোধিত তেল সর্বাধিক 33% সঞ্চিত রয়েছে পশ্চিম সমুদ্র গর্ভে। ভারতের কলা এবং সংস্কৃতি, তো এটি একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক বইতে তোমরা এটা পাও না যে ভারতীয় কলা সংস্কৃতি। তো এখানেও কিন্তু অনেক ছবি কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই কলা বা সংস্কৃতি যেটা রয়েছে এটা ভুলে যাওয়ার অনেক কিন্তু চান্স থাকে। তো ছবি আকারে বা এখানে রাজ্য সম্বন্ধে যেহেতু লেখা রয়েছে, কোন রাজ্যের কেমন নৃত্য বা কেমন তাদের কালচারগুলো রয়েছে, তো এটি কিন্তু একটা মনে রাখার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল। দেখো ভারতের কলা এবং সংস্কৃতি থেকে। তারপরে চলে এসেছি সাহিত্য, যে বাংলা সাহিত্যের কয়েকটি চরিত্র এবং স্রষ্টা, যেমন চরিত্র এবং স্রষ্টা দুটো পার্টে কিন্তু ভাগ করা রয়েছে, মানে পার্থক্য আকারে কিন্তু তাও আছে। গ্রন্থ এবং লেখক থেকে, যেমন ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে। WBSI 2021 সালে এই প্রশ্নটা এসেছিল। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে। WBSI 2021 প্রশ্নটা এসেছিল। নবান্ন এর লেখককে। ক্লার্কশিপ 2003 সালে এই প্রশ্নটা এসেছিল। আন্তর্জাতিক সংগঠন, তারপরে রয়েছে খেলাধুলো, প্রত্যেকটি খেলা সম্বন্ধে রয়েছে, যেমন কুস্তি বলো, বেসবল বলো বা গলফ বলো বা দাবা বলো, প্রত্যেকটি খেলা সম্বন্ধে কিন্তু রয়েছে। বাস্কেটবল। এই যে খেলাধুলো থেকে বিগত বছরের যে প্রশ্নোত্তর, যেমন WB কনস্টেবল 2022 সালে, WB কনস্টেবল 2022-এর প্রশ্ন, WB কনস্টেবল 2022-এর প্রশ্ন, WB এক্সাইজ 2019-এর প্রশ্ন, WB এক্সাইজ কনস্টেবল 2019-এর প্রশ্ন। তো ওভারঅল বইটির প্রেজেন্টেশন তোমাদের দেখালাম, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কতটা কিন্তু হেল্পফুল রয়েছে স্ট্যাটিক জিকের এই 4th এডিশন বইটি। তারপরের যেটা অধ্যায় সেটা হচ্ছে আমাদের ফুল ফর্মগুলো রয়েছে। টোটাল ফুল ফর্ম এখানে তোমরা দেখতে পাবে, যেমন K থেকে L M প্রত্যেকটি আলফাবেট থেকে কিন্তু ফুল ফর্মগুলো এখানে রয়েছে বইটিতে। তারপরে যেটা সেট, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে এবং এখানে তোমরা ওয়েমারটাও কিন্তু পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। এখানে প্র্যাকটিস সেট পাচ্ছ এবং সব শেষে এই অ্যান্সারটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তো সেটার সলিউশনটা কিন্তু নেই, শুধু প্রশ্ন পাচ্ছ, তার সাথে সাথে ওয়েমার পাচ্ছ এবং শেষ পেজে বলা চলে যে আমাদের প্রত্যেকটি প্রশ্নেরই কিন্তু সমাধান রয়েছে। তো ওভারঅল আমি বইটির প্রেজেন্টেশন তোমাদের দেখালাম, হয়তো বুঝতে পেরেছো, বা এই বইটি সম্বন্ধে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটাতে একটা লাইক করে দিও। একটা লাইক পরবর্তীতে অনুপ্রাণিত করে আরও ভিডিও আনার জন্য। এখানেই শেষ করছি, ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।